আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নির্বাচন কমিশনের বাইক নির্দেশে ধাক্কা। বাইক নিয়ে কমিশনের কড়াকড়ি খারিজ হাইকোর্টে। ভোটের দুদিন আগে বাইকে নিষেধাজ্ঞা কমিশনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয় বলল হাইকোর্ট। এ নিয়ে আরো জানবো, আমাদের সঙ্গে অর্ণব রয়েছেন প্রতিনিধি। অর্ণব, আদালত কি বলছে, কি নির্দেশ? দেখো, বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন 20 এবং 21 এপ্রিল দুটো আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে, অর্থাৎ 20 এপ্রিলের বিজ্ঞপ্তির বার্তার মডিফাই তারা করে 21 এপ্রিল, তাতে বাইকে নিষেধাজ্ঞা চাপায়। তারা নিষেধাজ্ঞা শব্দটি না লিখলেও তারা সরাসরি দেখে রেস্ট্রিকশন অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পেরেছিল, কিন্তু এই রেস্ট্রিকশনের নামে কার্যত সাধারণ মানুষের হয়রানির চূড়ান্ত একটা পর্যায়ে পৌঁছেছিল। এবং সেক্ষেত্রে আইনজীবী, সাধারণ মানুষ এবং যারা টিউশন পড়ান, যারা ছোটখাটো মুদি ব্যবসা বা অন্য কোনো ব্যবসার সাথে যুক্ত, যারা দিন আনেন দিন খান, এরকম মানুষ যারা এই বাইকের উপর নির্ভরশীল রয়েছেন মফস্বলে, গ্রামে গঞ্জে বা শহরের একটা বড় অংশে, তারা মারাত্মক রকম সমস্যায় পড়েন। তাই নির্বাচনের 48 ঘন্টা আগে নির্বাচন কমিশন কোন আইনের ক্ষমতা বলে আইন শৃঙ্খলার প্রশ্নে এভাবে বাইক পুরোপুরি এইভাবে নিয়ন্ত্রণ করছে বা সাধারণ মানুষের বাইকে চড়া নিষিদ্ধ করছে, তার কোনো আইনসঙ্গত যুক্তি দেখাতে পারেনি নির্বাচন কমিশন। যে বিষয়গুলি তারা উপস্থাপিত করেছে এজলাসের মধ্যে, সেগুলো কার্যত সাদা বাংলায় বলা হয় গোলগোল একটা কথা, এবং সেই কথার মধ্যে নির্দিষ্ট কোনো আইন নেই। কারণ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 অনুযায়ী ভোট পরিচালনা হয়, সেখানে কোথাও সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া এই ধরনের সিদ্ধান্তের কথা নেই যেটা কমিশন করতে পারে। কমিশন প্রার্থী, সেটা তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল হতে পারে, তাদের জন্য, তাদের এজেন্টের জন্য করতে পারে। কাজেই এই বাইকের নিয়ন্ত্রণ সেটা 12 ঘন্টার জন্য, অর্থাৎ কোর্ট যেটি 29 এপ্রিল, তার আগে 28 এপ্রিল রাতে তারা করতে পারে বলে সবুজ সংকেত দিল। এছাড়া পারিবারিক অনুষ্ঠান, অন্যান্য ফ্যামিলি এনগেজমেন্ট, জরুরি পরিষেবায় বাইক ব্যবহার করা যাবে, এমনটা স্পষ্টভাবে জানিয়ে দিল কোর্ট। তবে বাইক র্যালি কিছু করা যাবে না, এটা আদালত মেনে নিয়ে। ধন্যবাদ অর্ণব। গত ডিসেম্বরে ঘরে ফিরেছেন বীরভূমের সোনালী খাতুন। তার স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে আটকে। তাকে দেশে ফেরানোর আশায় ভোট দিলেন সোনালীর মা বাবা। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন। গত বছরের 26শে জুন বাংলাদেশি তকমা দিয়ে জোর করে তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন সোনালী অন্তঃসত্ত্বা। এরপর দীর্ঘ লড়াই। ডিসেম্বরে তিনি বাংলাদেশ থেকে বীরভূমের বাড়িতে ফেরেন। এরপর সন্তানের জন্ম দেন। সোনালী বাড়ি ফিরলেও তার স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে আটকে। এরই মধ্যে বৃহস্পতিবার বীরভূমে হয়ে গেল ভোট। জামাইকে বাড়ি ফেরানোর আশায় ভোট দিলেন জ্যোৎস্না বিবি এবং ভদু শেখ। তারা চান যেই সরকার গঠন করুক না কেন, দানিশ সহ যারা বাংলাদেশে আটকে তাদের যেন দ্রুত বাড়ি ফেরানো হয়। সেক্ষেত্রে কি আবেদন করবেন? তাকেও ধন্যবাদ, আমার জামাইটাকে ফেরার ব্যবস্থা করে। তাতে আর তো আমার করার কিছু না, আমার ঠিক মতন খেতে পাওয়া যায় না, বাল বাচ্চাকে আমি কি করে মানুষ করবো, আমি দিশা পেয়ে না। মুরারইয়ে 2 নম্বর ব্লকের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে পুলিশ। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জল গড়ায় আদালতে। প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয়। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা। এরপর 5 ডিসেম্বর প্রায় 6 মাস অপেক্ষা শেষে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। 6 ডিসেম্বর পাইকরের বাড়িতে ফেরেন সোনালী। এরপর সন্তানের জন্ম দেন। ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেন সোনালী, কিন্তু তালিকায় নাম ওঠেনি, তাই ভোট দেওয়া হয়নি। বৃহস্পতিবার মুরারই বিধানসভা আসনে ভোট দেন সোনালীর মা এবং বাবা। মা বাংলাদেশে হতো, তো আমার তো নাম উঠতো না, তার নাম উঠলো মা বাংলাদেশে নয়, আমাকেও বাংলাদেশে পাঠানো গেল কি বাংলাদেশি বলে আবার আমাকে ফেরত নিয়ে এসলাম। বাবা মা আমাদের জন্ম এখানে, আমাদের স্থান এখানে, তা আমাকে পাঠানো গেল। এখনো আমার স্বামীরা ওখানে ফেসে আছে, সুটি বিবিরাও, ওরাও বাংলাদেশি নয়। এখন নতুন সরকারও যদি আসে, আমি আরো অনুরোধ করছি, আবেদন জানিয়েছি, আমি ওরাকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করি।
বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। প্রথম দফার ভোটে কোনো রিপোল নয়। 23 এপ্রিল 152 আসনে 44,376 বুথে ভোট হয়েছে এবং সেখানে বিচ্ছিন্ন অশান্তি হলেও মোটের উপর শান্তিপূর্ণ ভোট। কোনো বুথেই পুনর্নির্বাচনের সুপারিশ নয় কমিশনের। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছেন প্রতিনিধি। সুদীপ্ত, কমিশন সুষ্ঠু ভোট হয়েছে এমনটাই দাবি করছে, তাদের কার্যত শিলমোহর। একদমই তাই বলা চলে যে কমিশন বলছে যে একদম সুষ্ঠু ভোট হয়েছে এবং এইরকম ভাবে তারা শিলমোহর দিচ্ছেন। মূলত তুমি জানো যে বুথ দখল, ইভিএম নষ্ট, ভোটারদের ভয় দেখানো বা পোলিং অফিসারদের ভুল বা বড় ধরনের হিংসা ঘটলে পরে এই ধরনের রিপোল হয়ে থাকে। যদি তুমি দেখো যে 2011 থেকে 2024-এর যে নির্বাচন অর্থাৎ বিধানসভা লোকসভা মিলিয়ে, তাহলে কোথাও যে রিপোল হয়নি এমন ঘটনা নেই। কিন্তু 2026-এর যে 152টি আসন ইতিমধ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে 16টি জেলায়, সেখানে একেবারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলে দেওয়া হলো যে কোনোভাবেই কোনো রিপোলিং এর প্রয়োজন নেই, একেবারে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। প্রিয়াঙ্কা। দ্বিতীয় দফার ভোটে আরো 11 পুলিশ পর্যবেক্ষক। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সেই ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে নজর কমিশনের, যে কারণে অতিরিক্ত 11 পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের। ঠিক কি খবর? আমাদের সঙ্গে প্রীতি রয়েছেন, প্রতিনিধি প্রীতি। এর আগে প্রায় 80-র উপরে পর্যবেক্ষক এ রাজ্যের জন্য মোতায়েন করা হয়েছিল যাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়। এবং প্রথম দফার নির্বাচনে আমরা যখন ভোট পার্সেন্টেজ বা শতাংশ নিয়ে আলোচনা করেছি, তখন কিন্তু এই বিষয়টাও আলোচনা করেছি যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের উপরে নির্বাচন হয়েছে এবং সেই ধরনের কোনো বড় ঘটনা এ রাজ্যের ক্ষেত্রে দেখা যায়নি। যদিও বিক্ষিপ্ত বা পকেট ঘটনা দেখা গেছে, দ্বিতীয় দফার নির্বাচনে কিন্তু পুরোপুরি ঘটনাবিহীন নির্বাচন করতে চাইছে নির্বাচন কমিশন এবং তার জন্যই আরো 11 পুলিশ পর্যবেক্ষককে আনা হচ্ছে ভিন রাজ্য থেকে। 29 এপ্রিল দ্বিতীয় দফার হাই ভোল্টেজ নির্বাচন রয়েছে এবং তার আগে পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ ইত্যাদি এইরকম ভিন রাজ্য থেকে কিন্তু পুলিশ পর্যবেক্ষকদের দ্বিতীয় নির্বাচনের জন্য, দ্বিতীয় দফার নির্বাচনের জন্য কিন্তু নিয়োগ করা হলো। বেশ, ধন্যবাদ প্রীতি। নিউজ। প্রথম দফার ভোটে শান্তি, ভোটের পরে অশান্তি। নন্দীগ্রাম থেকে সাঁইথিয়া, জায়গায় জায়গায় তৃণমূল বনাম বিজেপি, কোচবিহারেও হাতাহাতি। দ্বিতীয় দফার ভোটের আগে ভাতারে গোলমাল। খুন নেই, বোমাবাজি নেই, গুলি নেই, মাস্ক পরে ছাপ্পা নেই, বুথ দখল নেই, বাইক বাহিনীর দাপাদাপিও নেই। এবার বাংলায় প্রথম দফার নির্বাচনের শান্তি, কিন্তু ভোট মেটার পরে একাধিক জায়গায় অশান্তি। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম, ভোট শেষে অশান্তি। বৃহস্পতিবার রাতে সোনাচূড়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। আবার মোহাম্মদপুরে বিজেপির এজেন্টকে আটকে রাখার অভিযোগে তুলকালাম। বিজেপির অভিযোগ, মোহাম্মদপুরে তাদের বুথ এজেন্টকে আনতে গিয়েছিলেন দলের কর্মীরা। সেখানে তাদের 3 কর্মীকে মারধর করে তৃণমূল। পাল্টা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এর আগে সোনাচূড়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। ভোটের দিন সকাল থেকে প্রভাব খাটানোর অভিযোগে প্রায় 1.5 ঘন্টা পবিত্র করকে ঘেরাও করে রাখা হয়। তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে স্লোগান দেয় বিজেপি। শেষমেশ পবিত্র করকে উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ওখানে পোলিং এজেন্ট বসতে দিত না, এর আগে কোনোদিন পোলিং এজেন্ট বসে না, এখন পোলিং এজেন্ট এবারে বসিয়েছি এবং সেখানে শেষমেশ নির্বিঘ্নে নির্বাচনটা সম্পূর্ণ করে পোলিং এজেন্ট বেরিয়ে এসেছিল, তখন তাকে মারধর করে। সোনাচূড়ার সাউথখালীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে 2 ঘন্টা আটকে রেখে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। কোচবিহারের মাথাভাঙাতেও ভোটের পরে অশান্তি। বাড়ি ফেরার পথে ভাঙা মোড়ে তৃণমূল কর্মীকে বেধড়ক মারা হয়, ভর্তি করতে হয় হাসপাতালে। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের, মানতে নারাজ গেরুয়া শিবির।
তৃণমূলের বাড়ি অফিসের সামনে আমাকে পিছন দিকে মোটর সাইকেল দাঁড়িয়ে ধাক্কে ফেলে আর ফটাইল ঘুষাইল। তৃণমূলের দুটো গোষ্ঠীর সংঘর্ষ হয় কালকে, আমাদের কাছে যেটা খবর। সেই সংঘর্ষে যে ভদ্রলোকের নাম বলছেন তিনি আহত হয়েছেন শুনেছি। এর সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়, কারণ বিজেপি ভোট করার পরে ব্যালট বক্স চলে যাওয়ার পরে বিজেপির কোনো নেতৃত্ব বা কোনো সমর্থকও সেখানে ছিলেন না। কোচবিহারের মেখলিগঞ্জে ডিআরডিসির সামনেই হাতাহাতিতে জড়ায় তৃণমূল বিজেপি। ডিসিআরসির ভেতরে বিজেপি কর্মী ঢোকার অভিযোগে বিক্ষোভ দেখায় তৃণমূল। পাল্টা বিজেপিও আসরে নামে, শুরু হয়ে যায় হাতাহাতি। প্রথম দফার ভোটের পরে অশান্তি বীরভূমের সাঁইথিয়াতেও। বৃহস্পতিবার রাতে বিজেপির পোলিং এজেন্টকে মারধর করা হয়। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যা তৃণমূল মানতে নারাজ। তাদের দাবি বিজেপি হামলা চালিয়েছিল। পূর্ব বর্ধমানের ভাতার 29 এপ্রিল শেষ দফায় ভোট। ভোটের আগে ভাতারে গোলমাল। বৃহস্পতিবার ওড়গ্রামে প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপির বুথ সভাপতি ও তার স্বামীকে মারধরের অভিযোগ। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। নতুন গায়ে প্রচার করে আমার সন্ধ্যা হয়ে গেছিল, আমি বাড়ি যাচ্ছিলাম, কাগজপত্র নিয়ে সব ধরে আমাকে ওখান থেকে নিয়ে সব জলে ফেলে দেয়। তৃণমূলের লোকে। আসলে বিজেপি কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে টাকা দেওয়ার প্রলোভন দিচ্ছিল। সেখানে কিছু মানুষ তাদেরকে প্রশ্ন করে যে তোমরা সরকারে যেখানে আছো সেখানে তো দাও না, এখানে দেবে, তার কি নিশ্চয়তা আছে? এই প্রশ্ন যারা তুলেছিল তাদের উপর বিজেপি কর্মীরাই হামলা করে, চড়াও হয়। নিউজ 18 বাংলা। মগরাহাটে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, রাতে হামলা, লুটপাটের অভিযোগ, বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ। বিজেপি কর্মীর বাড়ির দরজা ভেঙে ঢুকে মার। রেয়াত নয় মহিলাদেরও, স্বামীকে বাঁচাতে গেলে মারধর স্ত্রীকেও। টাকা গয়না লুটের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। মারধর লুটপাটে যোগ খারিজ তৃণমূলের। ভোট বঙ্গে ফের অ্যাকশনে ইডি। এবার রেশন দুর্নীতি তদন্তে তল্লাশি। একসঙ্গে হাবড়ার 4 জায়গায় হানা ইডির। 4 চাল ব্যবসায়ীর বাড়ি, দোকান, গোডাউনে অভিযান। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই তল্লাশি। রেশন দুর্নীতি মামলায় স্ক্যানারে 4 চাল ব্যবসায়ী। রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযানে ইডি। হাবড়ায় চাল ব্যবসায়ী সমীর চন্দ্রর বাড়িতে তল্লাশি। হাবড়ার চালকল মালিক সাগর সাহার বাড়িতেও তল্লাশি ইডির। সুভাষ রোডে চাল ব্যবসায়ী সাগর সাহার বাড়ি, গোডাউনে হানা। চাল ব্যবসায়ী 2 ভাই পার্থ, রাজীব সাহার বাড়িতে অভিযান ইডির। ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশে প্রচুর গম পাচারের অভিযোগ। গম পাচারে বাংলাদেশ থেকে বিপুল টাকার লেনদেনের অভিযোগ। বাংলাদেশে গম পাচার মামলার তদন্তে ইডি। সম্প্রতি বনগা সীমান্তে পর গম বোঝাই ট্রাক উদ্ধার হয়। গম পাচারের অভিযোগে বনগা পুলিশ জেলায় মামলা, আর সেই মামলাতে চাল ব্যবসায়ীদের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। আর তারই পাশাপাশি পূর্ব বর্ধমানেও রেশন দুর্নীতির তদন্তে ইডির তল্লাশি চলছে। মা অন্নপূর্ণা রাইস মিল, সেই মিলের অফিসে অভিযান চালাচ্ছে ইডি। আমাদের সঙ্গে শরদিন্দু রয়েছেন প্রতিনিধি। শরদিন্দু, মা অন্নপূর্ণা রাইস মিলের অফিসে কেন অভিযান ইডি? দেখো, আজ সকাল থেকেই বলা যায়, সাত সকালেই অভিযানে নামে ইডি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রায় 10 জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনী নিয়ে ওই অফিস ঘিরে ফেলেছে। অর্থাৎ মা অন্নপূর্ণা রাইস মিলের যে অফিস, বর্ধমানের প্রাণ কেন্দ্র কার্জন গেটের ঠিক পাশে পার্কাস রোডের কাছে রুবি প্যালেস, সেখানেই এই অফিস রয়েছে। এখানে প্রচুর চালকল মালিকদের অফিস রয়েছে, তারই একটি অফিস যেটি মা অন্নপূর্ণা রাইস মিলের অফিস। সেখানে এই তল্লাশি চালানো শুরু হয়েছে এবং সেখানে অভিযানের সময় ডিজিটাল তথ্য প্রমাণ খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে ওই ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানোর একটা পরিকল্পনা ইডির রয়েছে। সব মিলিয়ে সাত সকালে বর্ধমানে চালকল মালিকের বা বলা যায় যে রাইস মিলের অফিসে ইডি জোরদার তল্লাশি শুরু করেছে এবং 10 জন আধিকারিক তারা এই তল্লাশিতে অংশ নিয়েছেন এবং
ইতিমধ্যেই তারা তাদের কাজ শুরু করে দিয়েছেন। ল্যাপটপ সহ বেশ। যেসব তথ্য রয়েছে তা খতিয়ে দেখার কাজ চালাচ্ছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ শরদেন্দু। বিজেপির পাখির চোখ বাংলা দ্বিতীয় দফার টার্গেটে পদ্ম প্রচারে ঝড়। ভিক্টোরিয়া মেমোরিয়ালে মর্নিং ওয়াক শুভেন্দু অধিকারীর, জনসংযোগে ভবানীপুরের হেভিওয়েট পদ্ম প্রার্থী। पिछले लोकसभा में आप एनालिसिस के लिए कलकत्ता में ऐसे 54 এই মুহূর্তে বিজেপির পাখির চোখ বাংলা প্রথম দফার ভোট শেষ, দ্বিতীয় দফার টার্গেটে পদ্ম প্রচারে ঝড়। ভিক্টোরিয়া মেমোরিয়ালে মর্নিং ওয়াক শুভেন্দু, জনসংযোগে ভবানীপুরের হেভিওয়েট পদ্ম প্রার্থী। 54 वार्ड है जहाँ बीजेपी को लीड हुआ है। अब शहर का কলকাতায় প্রচারে দিলীপ ঘোষ, খড়গপুর সদরে ভোট মিটে গিয়েছে, তারপর এবার কলকাতায় প্রচারে দিলীপ ঘোষ। মানিকতলার বিজেপি প্রার্থী, তার সমর্থনে প্রচার। মতিলাল বসাক লেনে চা চক্র দিলীপ ঘোষের। जिसको फांसी को देने वाला फांसी का जो